ভাবুন তো ৭ই এপ্রিল ২০২৬ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দিলেন এক ফাইনাল ওয়ার্নিং। পৃথিবী তখন এমন এক সংকটের মুখে দাঁড়িয়ে যে একটা গোটা সভ্যতাকেই ধ্বংস করে দিতে পারত। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই কথাগুলো লিখেছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষটি। ভাবা যায়, সবাই তো একেবারে থমকে গিয়েছিল। তার এই হুমকির মানে কি? পারমাণবিক বোমা? চলুন একটু পেছনে ফিরে দেখা যাক ঠিক কি ঘটেছিল তখন, কিভাবে শান্তি আলোচনাটা ভেস্তে গেল আর দুটো দেশ কিভাবে যুদ্ধের এতটা কাছাকাছি চলে এসেছিল। সবকিছুর শুরুটা কিন্তু হয়েছিল হুমকি আর পাল্টা আক্রমণের এক ভয়ঙ্কর চক্র দিয়ে, যা দেশ দুটোকে একেবারে যুদ্ধের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছিল। মাত্র ৫০ দিনের একটু বেশি সময়ে ৪,০০০-এরও বেশি মানুষ মারা যান। এর মধ্যে ইরানে প্রায় ২,০০০, লেবাননে ২১০০-র বেশি, আর সাথে ২৬ জন ইসরায়েলি ও ১৩ জন আমেরিকান সৈন্য। বুঝতেই পারছেন, এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান না, এগুলো হাজার হাজার পরিবারের ভেঙে যাওয়ার গল্প। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন আমেরিকা আর ইসরায়েল টার্গেট করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে। নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলা হয়, এমনকি বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছেও ৪-৪টে বোমা ফেলা হয়, যা ছিল এক অংশম ঝুঁকির ব্যাপার। কাতারের প্রধানমন্ত্রী কিন্তু ১ বছর আগেই এই ব্যাপারে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, বুশেহের প্ল্যান্টে যদি হামলা হয় তাহলে চেরনোবিলের মতো একটা পারমাণবিক বিপর্যয় ঘটবে। তেজস্ক্রিয় পদার্থ সবখানে ছড়িয়ে পড়বে, উপসাগরীয় অঞ্চলের পানি বিষাক্ত হয়ে যাবে, আর এর প্রভাব থেকে যাবে প্রজন্মের পর প্রজন্ম। ট্রাম্প কিন্তু ইরানকে একের পর এক ডেডলাইন দিচ্ছিলেন হরমুজ প্রণালী খোলার জন্য। ২১শে মার্চ, তারপর ২৩শে মার্চ, ২৮শে মার্চ, আর ফাইনালি ৬ এপ্রিল। কিন্তু ইরান কোনোটাকেই পাত্তা দেয়নি, আর এটাই পরিস্থিতিকে একেবারে শেষ সীমানায় নিয়ে যায়। আর ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা পুরো যুদ্ধের হিসাব নিকাশই যেন বদলে দিল, আর মার্কিন সামরিক শক্তির দাবিগুলোকেও প্রশ্নের মুখে ফেলে দিল। ৩০ এপ্রিল হঠাৎ খবর আসল, ইরান একটা আমেরিকান F-15 স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ফেলে দিয়েছে। এটা ছিল ট্রাম্পের দাবির ওপর একটা সরাসরি চচটাঘাত, কারণ তিনি তো বলেই যাচ্ছিলেন যে ইরানের আকাশে আমেরিকার এক ছত্র নিয়ন্ত্রণ। বিমান থেকে যে দুজন ক্রু বেরিয়েছিলেন তাদের মধ্যে একজন নিখোঁজ। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তিনি শত্রুপক্ষের সীমানায় লুকিয়ে। তারপর এলো একটা রেডিও মেসেজ, মাত্র দুটো শব্দ, ঈশ্বর মহান। ব্যাস, এরপরে শুরু হলো এক শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান। প্রথমে সিআইএ ইচ্ছে করে ভুল খবর ছড়ালো যে দুজনকেই নাকি উদ্ধার করা হয়েছে। এরপর পাইলটের আসল লোকেশনটা খুঁজে বের করে শত শত ডেল্টা ফোর্স আর নেভি সিলস ইরানে ঢুকে তাকে উদ্ধার করে আনে। সারা বিশ্ব যখন একটা ভয়াবহ যুদ্ধের জন্য অপেক্ষা করছে, ঠিক সেই সময় একেবারে শেষ মুহূর্তে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। ট্রাম্পের দেওয়া ডেডলাইন শেষ হতে বাকি আর মাত্র ৯০ মিনিট। ঠিক তখনই খবর এলো ইরান আর আমেরিকা ২ সপ্তাহের জন্যে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এই ঘোষণায় যেন পুরো বিশ্ব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার ছিল কে এই মধ্যস্থতাটা করালো। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলে এই অসম্ভবকে সম্ভব করেছিলেন। তো যুদ্ধবিরতি তো হলো, এরপর শুরু হলো সেই শান্তি আলোচনা যার দিকে সারা বিশ্ব তাকিয়েছিল। কিন্তু এই আলোচনার ঠিক কেন্দ্রবিন্দুতে ছিল একটা ইস্যু, যা শেষ পর্যন্ত সবকিছু ভেসে দিল। ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টা ধরে বৈঠক চলে ইরান সেখানে একটা ১০ দফা শান্তি প্রস্তাব দেয়। তাদের মূল দাবিগুলো ছিল এরকম: সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ মেনে নিতে হবে, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান সৈন্যদের চলে যেতে হবে, আর ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার দিতে হবে। কিন্তু আলোচনাটা আটকে গেল ঠিক এই জায়গাতেই। ইরান বলছিল তারা তাদের পারমাণবিক কর্মসূচি ৫ বছরের জন্য থামিয়ে রাখতে রাজি, কিন্তু আমেরিকার দাবি ছিল আরও অনেক বেশি কড়া। ইরানের পুরো পারমাণবিক প্রোগ্রামটাকে স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে। এখানেই আসলে দুই পক্ষের মধ্যে আর কোনো মিল হল না। যেহেতু কোনো পক্ষই এই একটা বিষয়ে ছাড় দিতে রাজি ছিল না, ১২ এপ্রিল মার্কিন প্রতিনিধিদল জানিয়ে দেয় আলোচনা ব্যর্থ। আলোচনা ব্যর্থ হওয়ার সাথে সাথেই সংঘাতটা ঢুকে পড়ল একটা নতুন, আরও বিপজ্জনক পর্যায়ে। কূটনীতির দরজা বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে গেল। আলোচনা ভেস্তে যাওয়ার পরপরই ট্রাম্প ঘোষণা করলেন যে মার্কিন নৌবাহিনী ইরানের সব বন্দরে নৌ অবরোধ শুরু করবে। এর ফলে হরমুজ প্রণালীতে তৈরি হলো একটা ডাবল ব্লকেড পরিস্থিতি। প্রণালীর অবস্থা একদম বিশৃঙ্খল হয়ে পড়ল। ১৭ এপ্রিল ইরান হঠাৎ করে প্রণালী খুলে দেওয়ার কথা বলল, কিন্তু তার ঠিক পরের দিনই আবার বন্ধ করে দিল। এমনকি বাণিজ্যিক জাহাজের ওপর গুলিও চালাল। আর এর মধ্যেই ২২শে এপ্রিল ২০২৬
2 সপ্তাহের সেই নড়বড়ে যুদ্ধবিরতির মেয়াদও শেষ হয়ে গেল। বিশ্ব আবার এক গভীর অনিশ্চয়তার মধ্যে পড়ল। তাহলে এখন প্রশ্নটা হলো, যুদ্ধবিরতি তো শেষ, এই নৌ অবরোধ কি কোনো নতুন চুক্তির জন্ম দেবে, নাকি একটা আরও বড় যুদ্ধের দিকে ঠেলে দেবে? আর যদি কোনোভাবে একটা চুক্তি হয়েও যায়, এই রকম একটা অস্থিতিশীল অঞ্চলে সেই চুক্তি কি আদৌ টিকবে? এই উত্তরটা হয়তো সময়ের কাছেই তোলা থাকল।